আমরা যদি কাউকে ডাকি, ক্যাজুয়ালি ডাকলে আমরা কিন্তু ডাকবো এই এদিকে আয় বা এই কোথায় যাচ্ছিস, কিন্তু সেটা যখন আমরা তুফানে দেখি সেটা হয়ে যাচ্ছে এই এদিকে আয়, এই কোথায় যাচ্ছিস। যাত্রার মতো শোনাচ্ছে না একটু? অনেকদিন পরে আবার রিভিউর টেবিলে বসলাম এবং আজকে যে সিনেমা নিয়ে কথা বলবো এই সিনেমাটা আপনারা প্রায় অনেকেই দেখে ফেলেছেন বা সামনেও দেখবেন। সিনেমাটার নাম তুফান। এবং আজকে আমরা তুফানের কোনো রিভিউ সেভাবে দেব না, বরং তুফান দেখে আমার কেমন লাগলো সেটা নিয়ে কয়েকটা কথাবার্তা বলবো। এবং প্রথমে একটা জিনিস বলতে হবে যে যারা এই সিনেমাটা সিনেমা হলে দেখেছেন তাদের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা আমি আনফর্চুনেটলি পাইনি। এবং আমার মনে হচ্ছিল যদি আমি এই সিনেমাটা সিনেমা হলে দেখতে পারতাম তাহলে হয়তো আমার রিভিউটা এখন আমি যেভাবে বলবো সেটার চেয়ে কিছুটা হলেও ভিন্ন হতে পারতো। তারপরে ওটিটিতে দেখার পরও আমি আসলে একটা নিরপেক্ষ জায়গা থেকে সিনেমাটা নিয়ে কথাবার্তা বলবো। এই সিনেমার পরিচালক রায়হান রাফির সাথে আমার জমি জমা নিয়ে কোনো বিরোধ নেই, বা আমি তার কাছে বা সে আমার কাছে টাকা পয়সা পায় না, বা এই সিনেমা যারা অভিনয় করেছে তাদের সাথে আমার কোনো বৈষয়িক লেনদেনের সম্পর্ক নেই। তাই যা বলবো সেটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। সুতরাং যদি কোনো পক্ষ কষ্ট পান সেক্ষেত্রে আমার আসলে কিছুই করার নেই। তো প্রথমত তুফান দেখে আমার যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে আমরা যখন পরীক্ষার হলে বসতাম, সেটা স্কুলেই হোক বা কলেজেই হোক বা ভার্সিটিতেই হোক না কেন, কিছু ছেলেমেয়ে থাকতো যারা আসলে পুরো বই পড়তো না, তারা বিভিন্ন চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্ন পড়ে আসতো এবং পরীক্ষার হলে এসে তারা প্রশ্ন যাই আসুক না কেন তারা আসলে যেই উত্তরগুলো তারা মুখস্থ করে এসেছে বিভিন্ন চ্যাপ্টার থেকে সেগুলোই তারা লিখে যেত নানাভাবে। এবং তুফান দেখে আমার ওই শিক্ষার্থীদের কথাই মনে হয়েছে। রায়হান রাফি কত বেশি সিনেমা দেখে বা কতটুকু দেখে সেটা আমি জানি না, বাট সে যে আসলে ভাইরাল সব সিনেমাই দেখে এবং সেই সিনেমার যে বিভিন্ন দৃশ্য যে তাকে ইন্সপায়ার্ড করে এবং সেগুলো যে তার সিনেমাতে চলে আসে, যেটাকে আসলে আমরা এখন কপি পেস্ট বলতে পারি না, আমরা এখন সিনেমার ভাষায় বলি ইন্সপিরেশন, সেটা কিন্তু আমরা এই সিনেমার মধ্যে পাই। এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমরা হয় না যে আমাদের আগে ক্লাস 4-এ 5-এ 6-এ কিন্তু 3-in-1, 4-in-1, 5-in-1 বই থাকতো, অর্থাৎ একটা বইয়ের মধ্যে বাংলা, ইংরেজি, সমাজ সব থাকতো। এই তুফানের ক্ষেত্রেও কিন্তু আমরা এই বিষয়টা পাই, অর্থাৎ তুফান সিনেমাটা দেখতে দেখতে আপনি আসলে একই সাথে অ্যানিমাল, একই সাথে কেজিএফ, একই সাথে আরো যেসব সিনেমা আছে ডন থেকে শুরু করে সব সিনেমায় না কিছু রেফারেন্স পেয়ে যাবে। সুতরাং এই সিনেমাটিকে আপনি আসলে একজন ফ্যান বয়ের সিনেমাকে ট্রিবিউট দেওয়া হিসেবে বলতে পারেন ইন এ সেন্স, কিন্তু যদি আমরা ট্রুলি বলি এটা আসলে অনেকগুলো সিনেমার কাট পেস্ট করা একটা ভার্সন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই সিনেমায় আমরা দুইটা শাকিব খানকে দেখবো। এক শাকিব খানের নাম শান্ত, যে একজন জুনিয়র আর্টিস্ট যে আসলে নায়ক হওয়ার চেষ্টা করছে, আর এক শাকিব খান হচ্ছে তুফান, যে একজন গ্যাংস্টার। এবং অনেকেরই যেটা মতামত সেটা হচ্ছে শান্ত চরিত্রে যেই শাকিব খানকে আমরা দেখি তার অভিনয়টা লাউড, এবং শুধু লাউড না, এটা আসলে লাউড স্পিকার আমার ভাষায় মনে হয়েছে। একজন অভিনেতা যিনি এত এত বছর ধরে অভিনয় করছেন, তিনি যদি এই রোলগুলোতে এরকম হজবরলা করে ফেলেন তাহলে আসলে আমি শান্ত খান, বাপ্পি বা যারা আছে অভিনেতা, গড়পড়তা অভিনেতা, তাদেরকে আমি আসলে দোষ দেওয়ার কোনো সুযোগ খুঁজে পাই না। অনেকে তুফান চরিত্রে যে শাকিব খান আছেন তার অভিনয় নিয়ে প্রশংসা করেছে, আমার এই শাকিব খানকে ভালো লাগেনি, কারণ এই শাকিব খানের যে কথাবার্তা, ম্যানারিজম, সেটার মধ্যে গ্যাংস্টারের চেয়েও বেশি ছিল একটা নেশাখোরের একটা অবয়ব। হাতে সবসময় মদের একটি গ্লাস নিয়ে তিনি যেরকম ঢুলু ঢুলু চোখে কথাবার্তা বলতেন, সেটা আসলে গ্যাংস্টার ম্যানারিজমকে ওইভাবে ডিফাইন করে বলে আমার মনে হয় না। এই গেল তো শাকিব খানের প্রসঙ্গ, যে যিনি বলতে গেলে তুফানের অনেকটুকু তিনি একাই টেনে নিয়ে গিয়েছেন। শাকিব খানের পরে যারা আছে, সেখানে মিমি চক্রবর্তীর কথা বলি বা নাবিলার কথা বলি, তাদের চরিত্রগুলো আসলে আসার জন্য আসা, তারা আসলে আসা যাওয়ার মাঝে এসেছেন গিয়েছেন। নাবিলার চরিত্রটিকে হয়তো একটা সময় ডিরেক্টর ভুলেই গিয়েছিলেন, তাই একটা নির্দিষ্ট দৃশ্যের পর নাবিলার কোনো অংশ আমরা খুঁজে পাই না। মিমির ক্ষেত্রেও আমরা একই কথা বলতে পারি, মিমিকে আমরা কিছু কিছু অংশে দেখেছি, কিছু কিছু অংশে দেখিনি। বা এর পাশাপাশি যারা ছিলেন, যেমন একটা চরিত্রে ছিলেন একজন নায়ক, রাজ চরিত্রে একজন অভিনয় করেছিলেন, একজন ফাইট মাস্টার ছিলেন, বা অন্য যারাই ছিলেন না কেন তাদের কোনো চরিত্রই না আসলে সেভাবে ক্লিক করার মতো নেই। এখানে যদি বলতে হয় চঞ্চল চৌধুরীর কথা একটু বলতে হবে, বাট চঞ্চল চৌধুরী আসলে ততটুকু স্পেস পাননি বা ততটুকু তিনি খেলেননি যতটুকু তিনি আসলে খেলতে পারেন এইসব সিনেমার ক্ষেত্রে। সুতরাং ক্যারেক্টারের কথাও যদি বলেন তাহলে কিন্তু এই সিনেমা আসলে মনে রাখার মতো কিছু উপহার দিতে পারছে না। এরপর আসি আমরা সেট ডিজাইনে। হ্যাঁ, সেট ডিজাইনের কথা যদি বলেন বা যদি আপনি একটা ক্যানভাসের কথা বলেন, সেখানে কিন্তু প্রশংসার কিছু জায়গা অবশ্যই আছে। আমি যতই বলি না কেন যে এই সিনেমা অনেকগুলো সিনেমা থেকে ইন্সপায়ার্ড, সেটা থাকা সত্ত্বেও এই সিনেমা আসলে কিন্তু মুগ্ধ করে। কারণ হচ্ছে আমরা তো এর আগেও দেখেছি যে আমাদের দেশের সিনেমা অন্য সিনেমাকে কপি করছে, কিন্তু সেই কপিগুলো এতটাই বাজে, সেটা আসলে একটা বিরিয়ানি চাইতে গিয়ে যাও ভাত পাওয়ার মতো ব্যাপার হয়ে যায়। সেখানে এটা বলতে পারি যে বিরিয়ানির কাছাকাছি না হলে একটা মশলা মিশ্রিত ভাত, যেটা আমাদের ভার্সিটির ক্যাফেটেরিয়া পাওয়া যেত, অর্থাৎ ভাতের সাথে একটু হলুদ মিশিয়ে খিচুড়ি বলে চালিয়ে দেওয়া হতো, সেরকম একটা বিষয় কিন্তু আমরা এখানে
পেয়েছি। সুতরাং এই যে টুকরো টুকরো দৃশ্য, এই যে টুকরো টুকরো দৃশ্যগুলো দৃশ্যায়ন, সেগুলো বেশ সুন্দর, কিন্তু যেটা অসুন্দর সেটা হচ্ছে কয়েকটা অসঙ্গতি। যেমন এই সিনেমার একটা ওয়ান টেক শট আছে যেখানে শাকিব খান হাসপাতালে গিয়ে অ্যাকশন করছেন। সেই শটের একটা দৃশ্য আপনি দেখবেন যে গাড়িতে যে শ্যাডো পড়ছে সেখানে দেখা যাচ্ছে যে ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছে, 3-4 জন ক্যামেরাম্যান একসাথে ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছে। আপনি যদি সিনেমা দেখার সময় দেখতে পান যে নায়ক অ্যাকশন করছে এবং ক্যামেরাম্যান দৌড়াচ্ছে, তার শ্যাডো পড়ছে গাড়ির উপরে, এবং দেখতে পাচ্ছে একটা মানুষ খোঁড়া, সেই মানুষটা গাড়ি ধরার সময় বেমালুম স্বাভাবিক মানুষের মতো গাড়িতে উঠে বসছে, তখন আপনার এই সিনেমাকে নিয়ে প্রশ্ন তুলতে ইচ্ছে হবে। কারণ আপনি আমি যে গাটের পয়সা খরচ করে যাই, সেই গাটের পয়সা খরচ করে আমরা এমন কিছু দেখতে যাই যেটার মধ্যে আসলে কনভিকশন আছে, যেটার মধ্যে আসলে বলার মতো কিছু আছে, বা যেটার মধ্যে আসলে মুগ্ধ হওয়ার মতো কিছু আছে। আপনি যদি ফাঁকিবাজি করেন, আপনি ফাঁকিবাজি করতেই পারেন, কিন্তু সেই ফাঁকিবাজি সিনেমা নিয়ে আসলে প্রশংসা করতে গেলে দুইবার একটু ভাবতেই হয়। কিন্তু গেল ওয়ান টেক শটের কথা। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ঢাকার দৃশ্য দেখানো হচ্ছে। ঢাকার যে সময়ের দৃশ্য দেখানো হচ্ছে সেখানে একজন মানুষ কথা বলছে, শালাকে বলছে সালা। এটা কলকাতার অ্যাকসেন্ট। আমরা জানি এই সিনেমা শুটিং হয়েছে কলকাতাতে, কিন্তু তাই বলে শালাকে যে সালা বলা যায় না, ঢাকার মানুষ যে শখে ছ বলে না, এই জিনিসটা কিন্তু একটা 3-4 বাচ্চা বোঝে। এটা কেন সিনেমা শুটিং এর সময় কারো মাথায় এলো না? এবং এখানে আমরা যাদেরকে দেখছি, যাদের কথাবার্তা শুনছি, তারা যে কলকাতার আশেপাশের মানুষ, তাদের যে হাইভাবে কলকাতার সেই বিষয়টা ফুটে ওঠে যেটা বাংলাদেশের মানুষের মধ্যে নেই, সেই জিনিসটা আমরা বুঝতে পারলেও কেন যারা পুরো বিষয়টা দেখেছেন তাদের মাথায় কেন আসেনি? আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডায়ালগ ডেলিভারি। এই সিনেমার মনে রাখার মতো ডায়লগ সেরকম কিছু নেই। যেগুলা মনে রাখার মতো ডায়লগ সেগুলো আমরা টিজার এবং ট্রেলারে দেখেছি। এরপর পুরো সিনেমাতে আসলে ওই জিনিসটাকে চুইংগামের মতো টেনে বড় হওয়া দেখেছি, ওটা সমস্যা না। কিন্তু এখানে যে বিষয়, যেমন আমরা যদি কাউকে ডাকি, ক্যাজুয়ালি ডাকলে আমরা কেউ ডাকবো এই এদিকে আয়, বা এই কোথায় যাচ্ছিস। কিন্তু সেটা যখন আমরা তুফানে দেখি সেটা হয়ে যাচ্ছে এই এদিকে আয়, এই কোথায় যাচ্ছিস। যাত্রার মতো শোনাচ্ছে না একটু? এই সিনেমা দেখতে গিয়ে আপনার বারবার যাত্রাপালার কথা মনে হবে, আপনার সেই যুগের সিনেমা বা নাটকের কথা মনে হবে যেই যুগে আসলে পর্দার সামনে মানুষজনকে অনেক জোরে জোরে কথা বলতে হতো, একেবারে দর্শক সারির শেষ সারি পর্যন্ত মানুষকে শোনানোর জন্য। সুতরাং এই জিনিসটা আমরা এখানে পেয়েছি। অর্থাৎ আপনি যদি একটা সিনেমার 3টা দিক বলেন, আপনি যদি সিনেমার গল্প বলেন, আপনি যদি ক্যারেক্টার অ্যান্ড ডায়ালগ বলেন, এবং আপনি যদি সিনেমার সিনেমাটোগ্রাফি অ্যান্ড আদার অর্গানস বলেন, 3টা জায়গাতেই কিন্তু তুফান ফেল করে। এই তুফানের যে গল্পটা, এই জার্নির সাথে আপনি কখনো অ্যালাইন হতে পারবেন না। এই তুফানের যে গল্পের শেষটা, সেটা দেখে হয়তো আপনি 5-10 মিনিটের জন্য মুগ্ধ হবেন, কিন্তু একটা সিনেমা মোটেও 5-10 মিনিটের না, একটা সিনেমা পুরোটা নিয়েই সিনেমা, সেখানেও আপনার একটু বেগ পেতেই হবে। এবং সিনেমার যে প্রথমার্ধ, সেই প্রথমার্ধ এতটাই স্লো বার্ন, এই অর্ধেক দেখে যদি কোনো দর্শক সিনেমা হল থেকে বাড়ি চলে যান, তাহলে কিন্তু আপনি তাকেও কোনো রকমের দায়ী করতে পারবেন না। সুতরাং এই যে পুরো রিভিউ, এই রিভিউটা দেখার পরে আপনার মনেই হতে পারে যে আমি আসলে কোনো একটা পার্সোনাল অ্যাগ্রেশন থেকে এই রিভিউটা দিচ্ছি, বাট এটা এরকম না। আমার কাছে বারবারই মনে হয়েছে এই সিনেমার বাজেট সম্পর্কে টুকরো টাকরার ধারণা পেয়েছিলাম। সুতরাং আমার মনে হয়েছে যদি এই সিনেমার যে বাজেট, সেই বাজেটটাকে মাথায় রেখে যদি গল্পটাকে আরেকটু মৌলিকভাবে ভাবা হতো, আরেকটু অন্যরকম ভাবে এক্সিকিউট করা যেত, আরেকটু অন্যরকম ভাবে ডায়লগ, আরেকটু অন্যরকম ভাবে ক্যারেক্টারাইজেশন, আরেকটু অন্যরকম ভাবে চিত্রায়ন করা হতো, তাহলে হয়তো এই তুফানি অন্য কোনো টর্নেডো বা সাইক্লোন হয়ে যেত। সেটা হয়নি, বাট তাও গিমিকের জন্য এই সিনেমাটা চলেছে, এবং এই সিনেমাটা অনেকের ভালোও লেগেছে। যাদের ভালো লেগেছে তাদের ভালো লেগেছে, কিন্তু যাদের ভালো লাগেনি তাদের মধ্যে আমার মনে হয়েছে যে আমার কিছু কথা বলা উচিত, সেই কথাগুলো আমি এখানে বলতে চেয়েছি। সুতরাং এটা আসলে তথাকথিত রিভিউ না, এটা আসলে এক ধরনের আক্ষেপ, 2 ঘন্টা 28 মিনিট নষ্ট হওয়ার আক্ষেপ। এই ছিল আজকে রিভিউ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, নাও হতে পারে জানি না, কারণ খুবই বেশি অলস থাকি, এবং ফ্যান বন্ধ করে শুট করতে গেলে যে পরিমাণ গরমের অত্যাচার সহ্য করতে হয়, সেটার বিনিময়ে যেই রিভিউটা করি সেটা কতটুকু অর্জিত হয় আমার জানা নেই। সুতরাং হয়তো সামনে আসবো, হয়তো সামনে আসবো না। যদি আসি তাহলে হয়তো এরকম কিছু চাচা ছোলা কথাবার্তাই আবার বলবো। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সাইনিং অফ।